মুভি শুরু হয় একটি কাপলকে দেখিয়ে যারা একসাথে গাড়িতে চড়ে যাচ্ছে। ছেলেটির নাম পল। সে গাড়ি চালাচ্ছিল আর তার পাশে ছিল তার গার্লফ্রেন্ড আইরিস, যার তখন চোখ বাঁধা ছিল কারণ তার জন্য একটি সারপ্রাইজ রেডি করেছে পল। অবশেষে যখন তারা গন্তব্যে পৌঁছায়, পল গাড়ি থেকে নেমে আইরিসের দরজা খুলে কোমলভাবে তার চোখের বাঁধন খুলে দেয়। আইরিস অবাক হয়ে দেখে তারা এসেছে স্কাই ভিউ এর গ্র্যান্ড ওপেনিংয়ে। এক্সাইটেড হয়ে সে পলের হাত ধরে ভেতরে ঢুকে পড়ে। তারা বাকি দর্শনার্থীদের সঙ্গে লিফটে উঠে পড়ে। দুর্ভাগ্যবশত লিফটটা চালু হওয়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ থেমে যায়। এটা হয়তো একটা অশুভ ইঙ্গিত ছিল, কিন্তু তারা সেটা বেশি গুরুত্ব না দিয়ে এনজয় করতে থাকে। এরপর কিছু তথ্য জানানো হয় স্কাই ভিউ টাওয়ার নিয়ে। এটি ১০০ মিটার উঁচু এবং ওজন ৯০০ টনেরও বেশি। এটি স্টিল, রিইনফোর্স কনক্রিট এবং কাঁচ দিয়ে তৈরি। আর মজার ব্যাপার হলো, এটি নির্ধারিত সময়ের ৫ মাস আগেই নির্মাণ শেষ হয়ে গেছে। এই তথ্য শুনে আইরিস একটু অস্বস্তি অনুভব করে এবং এরপর তারা নিরাপদে টপ ফ্লোরে পৌঁছে যায়। ওখানের ইনচার্জ জানায়, যেহেতু ওপেনিং অনুষ্ঠানে প্রচণ্ড ভিড় হয়েছে, এখন আর কোনো জায়গা খালি নেই, তাই তাদেরকে চলে যেতে হবে। পল তখন বোঝানোর চেষ্টা করে যে তার বন্ধু জ্যাক তাদের জন্য জায়গা রিজার্ভ করেছিল, কিন্তু তখনই জানানো হয় যে জ্যাককে সেই সকালেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তাই কিছুই করার নেই। এদিকে আইরিস একটু অসুস্থ বোধ করতে শুরু করে এবং কাছ থেকে দূরে সরে যায়। পল ভাবে হয়তো আইরিসের হাইট ফোবিয়া আছে, কিন্তু আসলে আইরিস বিস্মিত। এর আগে সে কখনো এত উঁচুতে ওঠেনি। তবুও সে পলকে জানায় এই রাতটা তার কাছে একেবারে নিখুঁত, কারণ সে পলের সঙ্গে আছে। পল শ্যাম্পেন আনতে গেলে আইরিস কাছের বাইরে তাকিয়ে বুঝতে পারে তারা আসলে কতটা উঁচুতে রয়েছে। হঠাৎই তার মাথা ঘুরতে শুরু করে এবং সে বাথরুমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাথরুমের ভেতরে থাকা একটি নারী মারিয়া এসে তাকে জিজ্ঞাসা করে সে কত সপ্তাহের প্রেগনেন্ট। প্রথমে আইরিস অস্বীকার করলেও পরে স্বীকার করে সে ১ থেকে ২ মাসের প্রেগনেন্ট এবং এখনও সে তার প্রেমিকে এই বিষয়টি জানায়নি। আইরিস বাথরুম থেকে বের হলে পল তাকে টাওয়ারের একদম উপরে নিয়ে যায়, যেন সে একটু খোলা হাওয়া নিতে পারে। ওরা দুজনেই একে অপরকে কিছু সারপ্রাইজ দিতে চায়, কিন্তু তখনই তাদের মনোযোগ চলে যায় পাশে থাকা একটি বাচ্চার দিকে, যাকে একজন বকা দিচ্ছিল কারণ সে কয়েন ছুঁড়ে মারছিল, যা কারো গায়ে লাগলে সে আহত হতে পারে। এর ঠিক পরেই পল হাঁটু গেড়ে বসে আইরিসকে প্রপোজ করে। আইরিস আবেগে ভেসে হ্যাঁ বলে দেয় আর তারপর জানায় যে সে প্রেগনেন্ট। ওরা দুজনেই খুব খুশিতে উচ্ছ্বসিত হয়ে পড়ে। এদিকে দেখা যায় বাচ্চাটা কারো কথা না শুনে আবারও একটি কয়েন ছুঁড়ে মারে, যেটা গিয়ে একটি ফ্যানের মধ্যে আটকে যায়। এরপর আইরিস আর পল নিচে নেমে নাচতে থাকে আনন্দে, কিন্তু ফ্যানে আটকে যাওয়া সেই কয়েন একটি দুর্ঘটনা শুরু করে দেয়। স্ক্রুগুলো খুলে যেতে শুরু করে আর কাঁচ ফাটতে থাকে। সবাই যখন নাচছে তখন আইরিস আবার অসুস্থ বোধ করতে থাকে। হঠাৎই অর্ধেক কাঁচের ফ্লোর ভেঙে পড়ে আর অর্ধেক লোক নিচে পড়ে যায়। পল একটি কাঁচের টুকরো ধরে ঝুলে থাকে, কিন্তু সেটি তার ওজন সামলাতে পারে না আর সেও নিচে পড়ে যায়। আইরিস তখন স্তব্ধ হয়ে যায়। বাকি মানুষজন দৌড়ে পালাতে যায়, কিন্তু তখনই রান্নাঘরে আগুন ধরে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে, চারপাশে বিশৃঙ্খলা শুরু হয়। অনেক মানুষ যখন লিফটে ঢোকার চেষ্টা করে তখন ওভারলোড হয়ে লিফটও বিস্ফোরণে উড়ে যায়। আইরিস বুঝে উঠতে পারে না সে কি করবে। চারপাশ সব ভেঙে যাচ্ছে। কোনোভাবে সে নিজেকে ধরে রাখে, যদিও তখনও কিছু মানুষ ঝুলেছিল। তখনই সেই কয়েনটা গিয়ে পড়ে একটি পিয়ানোর উপর, আর তাতেই যেসব মানুষ ঝুলেছিল সবাই নিচে পড়ে যায়। যে বাচ্চাটা কয়েনটি ছুঁড়েছিল সে ঠিকই নিচে রাস্তায় নেমে আসে, কিন্তু ঠিক তখনই পিয়ানোটি গিয়ে পড়ে তার উপর আর সেও মারা যায়। সবকিছু ধ্বংসস্তূপে আইরিস একা পড়ে থাকে, কিন্তু দূরে সে শুনতে পায় একটি বাচ্চা সাহায্য চাইছে। সে জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচাতে যায়, কিন্তু চারপাশ আবার ভেঙে পড়তে শুরু করে। শেষে দেখা যায় পলের দেয়া আংটিটি আইরিস আর সেই বাচ্চাটিকে ধরে রেখেছে, কিন্তু ওজন বেশি হওয়ায় চামড়া ছিঁড়ে তারা দুজনেই নিচে পড়ে যায়। এই ভয়াবহ দৃশ্য দেখে স্টেফেনি নামের একটি মেয়ে চিৎকার দিয়ে ঘুম থেকে ওঠে। সে তখন ক্লাসরুমে ছিল। তখন তার শিক্ষক বলে, আমার লেকচার কি এতটাই ভয়ঙ্কর ছিল? এরপর শিক্ষক তার সঙ্গে এই বিষয়ে কথা বলে। তখন স্টেফেনি জানায় তার এমন ভয়ঙ্কর স্বপ্ন প্রায়ই আসে। রাতে আবার স্টেফেনি এমনই এক দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। তার রুমমেটও এই ব্যাপারে বিরক্ত ছিল। কয়েকদিন পর স্টেফেনি বাড়ি যায় এবং তার বাবা মার্টি ও ছোট ভাই চার্লির সঙ্গে দেখা করে। সে অনেকদিন পর কলেজ থেকে বাড়ি ফিরেছে।
তারপর চার্লিকে নিয়ে সে মামার বাড়িতে যায়, কারণ তার স্বপ্নে আইরিসকে সে দেখতে পায় যে আসলে তার নানি ছিল। সেখানে সে তার মামা হাওয়ার্ড এবং মামি ব্লেন্ডা ও তাদের ৩ সন্তান এরিক, জুলিয়া ও ববির সঙ্গে দেখা করে। সবাই স্টেফানিকে দেখে খুশি হয়। এরপর স্টেফানি তার মামা হাওয়ার্ডের সঙ্গে দেখা করে ও তার নানি আইরিস সম্পর্কে জানতে চায়। হাওয়ার্ড রেগে গিয়ে বলে, তোমার নানি পাগল হয়ে গিয়েছিল। আমার বাবা পলের মৃত্যুর পর সে আমাদের ছেড়ে একা কোথাও চলে গিয়েছিল, যার কারণে আমাদের শৈশবও নষ্ট হয়ে যায়। হয়তো এই কারণেই তোমার মা ডার্লিন আমাদের ছেড়ে চলে গিয়েছিল। তারপর সবাই সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু স্টেফানির মনে তখনও তার নানি আইরিস সম্পর্কে জানার আগ্রহ ছিল। তখন মামি ব্লেন্ডা স্টেফানিকে কিছু চিঠি দেখায়, যেগুলো আইরিস তাকে লিখেছিল, আর বলে যে আইরিস শহরের বাইরে একটা জায়গায় থাকে। তখন স্টেফানি আইরিস আর পলের স্কাইভিউ রেস্টুরেন্টের একটি ছবিও খুঁজে পায়, যেমনটা সে স্বপ্নে দেখেছিল। এরপর স্টেফানি ওই জঙ্গলের পাশে থাকা বাড়িটার সামনে গিয়ে গেটের কাছে গিয়ে নিজের নাম বলে। তখন আইরিস গেট খুলে দেয় আর স্টেফানি ভিতরে যায়। আইরিস তাকে বাড়ির ভেতরে নিয়ে যায় আর স্টেফানি তখন খুব খুশি হয় নানিকে সামনে দেখে। তখন আইরিস তার মেয়ের খোঁজ করে। স্টেফানি বলে, আমাদের মা ছোটবেলাতেই আমাদের ছেড়ে চলে গিয়েছিল, অনেকদিন হয়ে গেছে তার সঙ্গে আর দেখা হয়নি। এটা শুনে আইরিস খুব দুঃখ পায়। স্টেফানি তখন বলে, আমি আপনাকে আর নানাকে স্বপ্নে স্কাইভিউ রেস্টুরেন্টে দেখেছিলাম, যেখানে আপনি মারা গিয়েছিলেন। তখন আইরিস বলে, ওটা স্বপ্ন না, সত্যি ছিল। তুমি যে দৃশ্যগুলো দেখেছ, আমি সেগুলো সেই হোটেলের টপ ফ্লোরেই নিজের চোখেই দেখেছিলাম। আমি সেই দুষ্ট বাচ্চাটার কাছ থেকে সেই কয়েনটা নিয়ে নিই, তারপর নিচে গিয়ে সবার সামনে কাচের জায়গাটি ভাঙতে পারে সেটা দেখাই। তখন সবাই সরে যায় আর তাতে অনেকগুলো প্রাণ বেঁচে যায়। ওই দিন যে মৃত্যু ঘটতে যাচ্ছিল, আমি সেটা ঠেকাতে পেরেছিলাম। তখন স্টেফানি বলে, মানে আপনি পুরো দুর্ঘটনাটি আটকাতে পেরেছিলেন? আইরিস বলে, হ্যাঁ, কিন্তু ওখান থেকে মৃত্যুর একটা নতুন খেলা শুরু হয়। যারা ওই দুর্ঘটনায় বেঁচে গিয়েছিল তাদের সবাইকে পরে মৃত্যুর মুখোমুখি হতে হয়। ওরা মারা যাওয়ার কথা ছিল, কিন্তু বেঁচে যাওয়ায় মৃত্যু একে একে ওদের খুঁজে নিয়ে মেরে ফেলতে শুরু করে। আর ওদের যেসব সন্তান জন্মায় তারাও জন্মানোর কথা ছিল না, কারণ ওদের বাবা মা সেই দুর্ঘটনায় মারা যাওয়ার কথা ছিল। তাই পরবর্তীতে ওদের মৃত্যুও অনিবার্য হয়ে যায়। আমার স্বামী পলও ঠিক এভাবেই ক্যান্সারে মারা যায়। এরপর আমার পালা আসে, কিন্তু আমি এই বাড়িতে এসে লুকিয়ে পড়ি যাতে মৃত্যুকে ফাঁকি দিতে পারি। যতদিন আমি বেঁচে থাকব আমার বংশধরেরাও নিরাপদে থাকবে। তখন স্টেফানি জিজ্ঞাসা করে, আমি এসব স্বপ্ন কেন দেখছি? আইরিস বলে, সম্ভবত মৃত্যু এখন তোমার দিকেই এগোচ্ছে, কিন্তু তার আগে আমাকে মারতে হবে। এই বইতে সব লেখা আছে, মৃত্যু কিভাবে মানুষকে ধরে ধরে মারে। এই বই পড়ে আমরা আমাদের পরিবারকে বাঁচাতে পারবো। তখন স্টেফানি বলে, এইসব বাজে কথা, আমি কয়েকদিন পর আবার আসব। তারপর সে বাড়ি থেকে চলে যায়। আইরিস অনেক বছর ধরে মৃত্যুর হাত থেকে বাঁচতে এই বাড়িতে লুকিয়েছিল, তবুও নিজের জীবনকে তুচ্ছ করে বাইরে এসে নাতনিকে বইটি দিয়ে দেয়। স্টেফানি কিছুটা বিভ্রান্ত হলেও আইরিস তাকে বইটা দিয়ে দেয়, আর এটা প্রমাণ করার জন্য যে সবকিছুই সত্যি। তখনই মৃত্যু সেখানে হাজির হয়। স্টেফানির চোখের সামনেই তার দাদি ভয়ঙ্কর ও মর্মান্তিকভাবে মারা যায়। হ্যালো বন্ধুরা, যদি এখনও এই ভিডিওটি আপনি উপভোগ করে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি লাইক করে দিন, কমেন্ট করুন আর শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আবার গল্পে ফিরে যাই। 2 দিন পরে আইরিসের ফিউনারাল হয়। সেখানে তার সব নাতি নাতনি আর বাচ্চারা আসে। তখন স্টেফানির কাছে তার নানির কথাগুলো সত্য মনে হতে থাকে। তখন হাওয়ার্ড আর মার্টি এসে স্টেফানিকে সান্ত্বনা দেয়। আর তখন দেখা যায় স্টেফানির মা ডার্লিন অনেক বছর পর তার মায়ের মৃত্যুর কারণে ফিরে এসেছে। হাওয়ার্ড তার বোন ডার্লিনের সঙ্গে দেখা করে, কিন্তু স্টেফানি এতে রেগে যায়। যেই মা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল সে এখন এভাবে হঠাৎ ফিরে এসে সবকিছু ঠিক করতে পারে না। তারপর স্টেফানি সেখান থেকে বাড়ি চলে আসে। বাড়িতে এসে সে নানির দেওয়া বইটি পড়তে শুরু করে এবং তার মনে সন্দেহ হয় হয়তো এবার তাদের পুরো পরিবারই ঝুঁকির মধ্যে পড়তে চলেছে। আইরিস তাকে যে কয়েনটি দিয়েছিল সেটিও সেখানে ছিল। এরপর স্টেফানি জানতে পারে ফাইনাল ডেস্টিনেশন সিনেমার 5টি পার্টে যেসব লোকেরা মারা গিয়েছিল তাদের বাবা মা বা দাদা দাদিরা সবাই সে স্কাইভিউ রেস্টুরেন্টে ওই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল। তাই মৃত্যু তাদের পিছনে এসেছে, তাদের এলোমেলোভাবে না, বরং কারণসহ বেছে নিয়েছে। এসব জেনে স্টেফানি তখন তার পরিবারের কাছে যেতে চায়, কিন্তু কেউই তখন তার ফোন ধরে না। অন্যদিকে হাওয়ার্ডের বাড়িতে পুরো পরিবার মিলে একটি পার্টি করছিল। তখন ববি একটি গ্লাস ভেঙে ফেলে
আর সেই গ্লাসের টুকরো বরফে মিশে যায়। সেই বরফ দিয়েই সবাই ড্রিঙ্কস বানিয়ে খাচ্ছিল, কিন্তু কেউই জানতো না কোন গ্লাসে কাচের টুকরো রয়েছে। যেই গ্লাসে ছিল কাচের টুকরো সেটি একটি জায়গায় রেখে দেওয়া হয়েছিল, আর স্টেফেনি তখন সবার দিকেই তাকিয়ে দেখছিল। কিন্তু ততক্ষণে মৃত্যুর খেলা শুরু হয়ে যায়, আর চারপাশের জিনিসপত্র একটু একটু করে নিজ জায়গা বদলাতে শুরু করে। তখনই একটি খেলনা পড়ে গিয়ে সেই ড্রিঙ্কসের গ্লাস পড়ে যায়, আর তার ভাঙা কাচে হাওয়ার্ডের পা কেটে যায় এবং সে পড়ে যায়। তখন পাশে রাখা একটি ফাওড়া পড়ে গিয়ে লন কাটার মেশিন চালু হয়ে যায়, আর সেটা হাওয়ার্ডের মুখের উপর গিয়ে তাকে পিষে মেরে ফেলে। এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায়। পরের দিন স্টেফেনি সবাইকে সেই বইটি দেখায়, যেখানে লেখা ছিল এই ধরনের দুর্ঘটনায় শুধু একজন লোক বেঁচে যায়, যার নাম ছিল জেডি। সে সবাইকে দেখায় কিভাবে সেই টাওয়ারে যেসব মানুষ আইরিসের সাথে বেঁচে গিয়েছিল তাদের পরিবারের লোকজন একে একে মারা গেছে, আর এখন তাদের পরিবারের পালা, কারণ আইরিস এত বছর ধরে মৃত্যুকে ফাঁকি দিয়েছিল। কিন্তু এবার তার চলে যাওয়ার পর তার বড় ছেলে হাওয়ার্ড মরে গেছে। এখন হাওয়ার্ডের সন্তান এরিক, জুলিয়া আর ববির পালা। এরপর হাওয়ার্ডের বোন ডার্লিন, আর শেষে তার সন্তান স্টেফেনি ও চার্লির পালা। তাই এখন যে কোনোভাবে এরিককে বাঁচাতে হবে। এদিকে জুলিয়ার সঙ্গে সবাই মিলে স্টেফেনিকে পাগল বলে ডাকতে থাকে, আর ব্ল্যান্ডা স্টেফেনিকে দোষ দেয়, বলে যে সে হাওয়ার্ডের মৃত্যুর সঙ্গে মজা করছে। এরপর সে তার সন্তানদের নিয়ে বেরিয়ে যায়। তবে স্টেফেনির মা স্টেফেনির উপর বিশ্বাস করছিল, কিন্তু স্টেফেনি তার উপর রাগান্বিত ছিল, কারণ মা তাদের ছোটবেলাতেই ফেলে চলে গিয়েছিল। রাতে এরিক তার ট্যাটু শপে এক মেয়ের জিহ্বায় পিয়ার্সিং করছিল। মেয়ে চলে যাওয়ার পর সে দোকান বন্ধ করে নিজের ট্যাটু বানাতে বসে। সে বাবার মৃত্যুর দুঃখে নিজের হাতে ট্যাটু করছিল, কারণ সে বাবাকে খুবই ভালোবাসতো। এরপর সে দোকান পরিষ্কার করতে শুরু করে। উপরে ঝুলে থাকা একটি চেইন হঠাৎ করে তার স্পিন মেশিনে আটকে যায় এবং চেইন ফ্যানের দিকে টানতে থাকে। ফলে এরিক উপরের দিকে উঠে যেতে থাকে। নিচে কেরোসিন ছড়িয়েছিল পরিষ্কারের জন্য, আর সেটা থেকে আগুন ধরে যায়। এরিক প্রায় মরতে বসেছিল, কিন্তু শেষ মুহূর্তে সে মেশিন থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তবুও সে নিচে আগুনে পড়ে যায় এবং দোকানে আগুন আরও ছড়িয়ে পড়ে। পরদিন স্টেফেনি আর চার্লি খবর পায় যে এরিকের দোকানে আগুন লেগেছিল। তারা তখন এরিকের বাড়ির দিকে যাচ্ছিল। বাড়ির সামনে গিয়ে দেখে এরিক জীবিত, শুধু হাতে একটু আঘাত পেয়েছে। তখন এরিক বলে, দেখো, আমার কিছুই হয়নি। সে রাস্তায় দাঁড়িয়েছিল, আর পাশ দিয়েই একটি বড় ট্রাক চলে যায়। সে আবার বলে, দেখো, আমি ঠিকই বলেছিলাম। এরপর তারা সবাই বাড়ি ফিরছিল। স্টেফেনি তখন আশেপাশের সবকিছুর দিকে খেয়াল রাখছিল, কারণ তার মনে হচ্ছিল এরিক যে কোনো সময় মারা যেতে পারে। তখন জুলিয়া এসে ভাইয়ের সঙ্গে দেখা করে। স্টেফেনি দেখে একটা ময়লার গাড়ি আসছে, আর সে ভাবতে থাকে কিছু একটা হতে চলেছে। এরিক তখন সেই গাড়ির সামনে গিয়ে বাজে ভঙ্গিতে কিছু করছিল। পরে গাড়িটা সরে যায়। জুলিয়াও তখন হাঁটতে বের হয়। হঠাৎ একটি বল এসে ওর গায়ে লাগে, আর সে পড়ে গিয়ে ময়লার ডাস্টবিনে ঢুকে পড়ে। সেই ডাস্টবিন গাড়ির ভেতর ঢুকে যায়। সবাই তখন গাড়িটা থামাতে দৌড়ায়, আর স্টেফেনি জুলিয়াকে বাঁচাতে এগিয়ে যায়। কিন্তু সে দেখতে পায় ডাস্টবিনটা চাপা পড়ে যাচ্ছে, আর জুলিয়ার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। স্টেফেনির হাতে পড়ে থাকে শুধু জুলিয়ার কাটা হাত। এভাবে জুলিয়াও ভয়াবহভাবে মারা যায়। পরের দিন স্টেফেনি প্রচণ্ড শোকে ছিল। তখন তার বাবা মার্টি তাকে সান্ত্বনা দেয়। এরপর সবাই বলে, তোমার কথাই ঠিক ছিল। স্টেফেনি বলে, আমি তা মনে করি না, কারণ আমি ভেবেছিলাম এরিক মারা যাবে। তখন মার্টি বলে, হয়তো এটি একটি কাকতালীয় ব্যাপার। তখন ব্ল্যান্ডা মামি বলে, না, এটা আমার দোষ। আমাকে আগেই বলা উচিত ছিল এরিক আসলে হাওয়ার্ডের ছেলে না। এই কথা শুনে এরিক হতবাক হয়ে যায়। ব্ল্যান্ডা জানায় এরিক তার আগের প্রেমিকের ছেলে। এরিক তখন হতবাক হয়ে পড়ে, কারণ সে এতদিন হাওয়ার্ডকেই তার বাবা মনে করত এবং খুব ভালোবাসত। সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তখন ববি বলে, জুলিয়া মারা গেছে, এখন আমার পালা। প্লিজ স্টেফেনি, আমাকে সাহায্য করো। স্টেফেনি বলে, আমিও জানি না এবার কি করব। তখন চার্লি বলে, তুমি তো আগেই আন্দাজ করতে পেরেছিলে, তোমাকে আবার সবকিছু ভালোভাবে ভেবে দেখতে হবে। স্টেফেনি তখন আবার তার নানিয়ে দেওয়া বইটি খুলে, আর সেখানে সে পায় জেডির নাম, যে একমাত্র এই ঘটনার ভেতর থেকে বেঁচে গিয়েছিল। তখন ডার্লিন বলে, জেডি এখন একটা হাসপাতালে কাজ করে। তখন চার্লি গুগল করে সেই হাসপাতালের খোঁজ পায় এবং সবাই মিলে সেখানে যাওয়ার জন্য রওনা হয়। এরিকও তাদের সঙ্গে চলে আসে। সবাই মিলে হাসপাতালে পৌঁছায়। সেখানে ববি খুব ভয়ে ছিল, তবে সবাই তাকে খুব
সাবধানে সামলাচ্ছিল। পরে তারা উপরে গিয়ে জেটির সঙ্গে দেখা করে, যে আসলে অন্য কেউ না, উইলিয়াম, যে আগের 5টি সিনেমায় ক্যামিও হিসেবে ছিল। সে বলে, তোমাদের মধ্যে কে মরতে চলেছে? তখন সবাই বলে ববি মরবে। তখন উইলিয়াম বলে, আমাকে শুধু আইরিসই জেটি বলে ডাকতো, তাই বুঝতে পেরেছি সে আর নেই। স্টেফনি তখন জিজ্ঞাসা করে, তুমি আইরিসকে কিভাবে চিনতে? উইলিয়াম বলে, আমি স্কাই ভিউ রেস্টুরেন্টে ছিলাম। আমি মারিয়া ছেলে, আর মারিয়া আমাকে কাজের সময় সেখানে সঙ্গে নিয়ে গিয়েছিল। আমি দেখেছিলাম আইরিস সবার জীবন বাঁচানোর জন্য কিভাবে এগিয়ে এসেছিল। সে আমাকে দেখে চিনে ফেলে, কারণ সে তার ভিশনে আমাকে দেখেছিল। তখন স্টেফনি বলে, আমিও আপনাকে স্বপ্নে দেখেছি, এখন আমি আপনাকে চিনতে পারছি। উইলিয়াম বলে, বহু বছর পর আইরিস আমার সাহায্য চেয়েছিল। আমরা চেয়েছিলাম পলকে বাঁচাতে, কিন্তু সে ক্যান্সারে মারা গেল। তখন স্টেফনি জিজ্ঞাসা করে, এই মৃত্যু থেকে কি কেউ আসলে বাঁচতে পেরেছে? উইলিয়াম বলে, হ্যাঁ, 2 জন বেঁচে গিয়েছিল। ওরা একবার মরে গিয়ে আবার বেঁচে উঠেছে। সেইভাবে মৃত্যু একবার ওদের ছুঁয়ে চলে গেছে বলে আর তাদের পিছু নেয়নি। স্টেফনি বলে, দয়া করে আমাদেরকে সাহায্য করুন। উইলিয়াম বলে, আমি পারবো না, কারণ আমি নিজেও মৃত্যুকে একবার ফাঁকি দিয়েছিলাম, কিন্তু এখন ক্যান্সারে ভুগছি। আমারও সময় এসে গেছে। একদিন তো সবাইকে মরতে হবে। তার আগে যতটা সম্ভব এই মুহূর্তগুলো উপভোগ করা উচিত। এই বলে উইলিয়াম চলে যায়, আর স্টেফনি খুব কষ্ট পায়। তখন চার্লি ও ডার্লিন তাকে সান্ত্বনা দেয়। ওদিকে এরিক আর ববি বাইরে বের হয়ে আসে। তখন এরিকের মাথায় একটি আইডিয়া আসে। যেহেতু ববির বাদামে অ্যালার্জি আছে, সে তাকে বাদাম খাইয়ে মারবে এবং তারপর ইপিনেফ্রিন ইঞ্জেকশন দিয়ে তাকে আবার বাঁচাবে। ববি এই প্ল্যানটি মোটেও পছন্দ করে না, কিন্তু তার কাছে আর কোনো উপায়ও ছিল না। তখন এরিক একটা ক্যাডবেরি ভেন্ডিং মেশিন থেকে বাদাম চকলেট বের করতে চায়, কিন্তু সেটা মাঝপথে আটকে যায়। তখন ওরা দুজন সেটা ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর মেশিনের স্প্রিং বাইরের দিকে বের হয়ে আসে। এরপর তারা পাশের এক ঘরে যায়। এরিক ববিকে সেখানে লুকিয়ে রেখে ইঞ্জেকশন আনতে বের হয়, কিন্তু দরজা বন্ধ হতেই মৃত্যুর খেলা আবার শুরু হয়ে যায়। এমআরআই মেশিন নিজের থেকেই চালু হয়ে যায়, যদিও ভিতরে কেউ ছিল না। এরিক ইঞ্জেকশন নিয়ে ফিরে আসে এবং ববিকে বাদাম খাওয়ায়। ববির শরীর খারাপ হতে শুরু করে। সে ইঞ্জেকশন নিতে যায়, কিন্তু পড়ে যায়। এরিক প্রথমে তাকে মরতে দিতে চায়, কিন্তু এমআরআই মেশিন তখন অতিরিক্ত লোড হয়ে পড়ে এবং ম্যাগনেটের কারণে আশেপাশে সব ধাতব বস্তু টেনে নিতে শুরু করে। এরিকের শরীরে অনেক বডি পিয়ার্সিং ছিল, এমনকি নিচের দিকেও। সেই পিয়ার্সিং এর কারণে তার শরীর ধাতব চেয়ারের সঙ্গে মিলে মেশিনের ভেতর টেনে নেয়, আর তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। ববি হেঁটে গিয়ে ইঞ্জেকশন নিয়ে নিজেকে দেয় এবং বেঁচে যায়, কিন্তু বাইরে থেকে চকলেট মেশিনের স্প্রিং ছুটে এসে তার মাথায় আঘাত করে এবং সেও মারা যায়। এসব দেখে স্টেফনি আর তার পরিবার অনেক ভয় পায়। কিছুক্ষণ পর তারা 3 জন নিচে বসে খুব কষ্ট পাচ্ছিল। এবার স্টেফিনির মা ডার্লিনের পালা। তখন স্টেফনি বলে, নানি এতদিন তার বাড়িতে লুকিয়ে বেঁচে ছিল। মা, তুমি যদি ওই বাড়িতে যাও তাহলে তুমিও বাঁচবে। ডার্লিন রাজি হয়, আর তারা 3 জন মিলে আইরিসের বাড়ির দিকে রওনা হয়। এদিকে স্টেফিনির বই থেকে একটি কয়েন পড়ে যায়। সেটা একটি বৃদ্ধা কুড়িয়ে পায় এবং নিচের পার্সে রেখে দেয়। ওদিকে স্টেফনি, চার্লি আর ডার্লিন আইরিসের বাড়ির সামনে গিয়ে পৌঁছায়। স্টেফনির সন্দেহ হচ্ছিল বাড়ির বাইরে জিনিসপত্র আইরিসের মতোই ডার্লিনের উপর আক্রমণ করতে পারে, তাই সে চায় ডার্লিন দ্রুত ঘরে ঢুকে যাক। কিন্তু সেই বাড়ির ভেতর গ্যাস লিক হচ্ছিল, আর বাইরে বিদ্যুতের স্পার্কের কারণে আগুন ধরে গিয়েছিল। তখনও স্টেফনি সিট বেল্ট খুলেনি। সে বলে, মা, তুমি আগে ঘরে যাও, কারণ যতক্ষণ তুমি বেঁচে থাকবে আমি ঠিক থাকবো। ডার্লিন আর চার্লি ঘরের ভেতরে ঢোকে। তখন ডার্লিন বুঝতে পারে ভেতরে গ্যাস আর আগুনের ভয়াবহতা। চার্লি মাকে নিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়, আর তখনই একটি বড় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে স্টেফিনির গাড়িও পানিতে পড়ে যায় এবং সে ভিতরে আটকে গিয়ে মরতে থাকে। এদিকে বাইরে চার্লি দেখে তার উপর একটি খুঁটি পড়তে যাচ্ছে এবং সে দরজার নিচে আটকে আছে। তখন জ্বলন্ত ডার্লিন এসে নিজের ছেলেকে বাঁচিয়ে নেয়, কিন্তু নিজেই খুঁটির নিচে পড়ে মারা যায়। তখন চার্লির বুঝতে বাকি থাকে না যে এবার তার বোন স্টেফিনির পালা। সে পানিতে ঝাঁপ দেয় এবং স্টেফিনিকে টেনে নিয়ে বাইরে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে স্টেফিনির নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায় সে। তবে চার্লি তাকে সিপিআর দিয়ে বাঁচিয়ে তোলে। স্টেফিনি মরে যাওয়ার পর আবার জীবিত হয়ে ওঠে। এই কারণেই তারা দুজনেই ভাবে মৃত্যু এবার তাদের ছেড়ে দিয়েছে। তারা তাদের মায়ের মৃত্যুতে দুঃখ পায়, এরপর একসঙ্গে সেখান থেকে বেরিয়ে যায়। 1 সপ্তাহ পর স্টেফিনি আর মার্টি দেখে চার্লি গ্র্যাজুয়েশন সেরেমনির জন্য তৈরি হয়ে নিচে নেমে এসেছে এবং সবাই মিলে প্রতিবেশীদের সঙ্গে দেখা করে, যাদের সঙ্গে তারা স্কুলে যাচ্ছিল। ওদিকে কাছাকাছি রাস্তায় সেই একই বৃদ্ধা, যিনি আগে কয়েনটি কুড়িয়ে নিয়েছিলেন, এবার খাবার কিনছিলেন।
তখন তার পাশ থেকে সেই কয়েনটি পড়ে যায় এবং সেটি গড়িয়ে গিয়ে রেল লাইনের উপর চলে যায়। কয়েনটি দুটো ট্র্যাকের সংযোগ আটকে দেয়, যার কারণে ট্রেন লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। অন্যদিকে স্টেফিনি আর চার্লি মার্টির এক বন্ধুর সঙ্গে দেখা করে, যে একজন ডাক্তার। তিনি বলেন, স্টেফিনি, চার্লি তোমার সব কথা বলেছে, ভালো হয়েছে যে তুমি বেঁচে গেছো। তখন স্টেফিনি বলে, হ্যাঁ, আমি মরে আবার বেঁচে গেছি, মানে আমি কিছুটা লাকি তো বটেই। তখন সেই ডাক্তার বলেন, তুমি আসলে মরনি, কারণ কেউ যদি পানিতে ডুবে 5 মিনিটের বেশি নিঃশ্বাস না নেয় তখনই তাকে মৃত ধরা হয়। আর তুমি 1 মিনিটের মধ্যেই উঠে এসেছিলে, তুমি কেবল অজ্ঞান হয়ে গিয়েছিলে। এই কথা শুনে চার্লি আর স্টেফিনের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ তারা বুঝে যায় মৃত্যু তো তাহলে এখনো তাদের পিছু ছাড়েনি। স্টেফিনি চারদিকে তাকিয়ে বুঝে যায় সে যে কোনো সময় যে কোনো কিছুর কারণে মরতে পারে। ওদিকে ট্রেন সামনে এগোতে থাকে, কয়েনের কারণে ট্রেন লাইনচ্যুত হয়ে যায় এবং গড়িয়ে গড়িয়ে স্টেফিনি আর চার্লির দিকে এগিয়ে আসে। তারা দৌড়ে পালাতে থাকে। ট্রেন থেমে গেলে তারা ভাবে তারা বেঁচে গেছে, কিন্তু ঠিক তখনই ট্রেনের বগি থেকে বড় বড় কাঠের টুকরো ছুটে এসে তাদের উপর গিয়ে পড়ে, আর তারা দুজনেই সেখানে মারা যায়। এইভাবেই এই মুভিটি মৃত্যুর খেলায় শেষ হয় এবং পুরো পরিবার, মানে ব্লাড লাইনের সবাই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল মুভির গল্পটি। আশা করি আপনাদের মুভির গল্প ভালো লেগেছে এবং আমার ভিডিও এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি।